আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তোমরা নাম দেখে দেখতে পাচ্ছ আমরা লিখেছি ইনফার্টিলিটি এবং সাবফার্টিলিটি। আসলে যেটা হলো যে আমাদের এই যে মানব জনম বা আমাদের মানুষের যে জনম, এটা শুধু মানুষ না, যে কোনো স্পেসিসের ক্ষেত্রে, অ্যানিম্যাল বা হিউম্যান বিং যার ক্ষেত্রে তুমি বলো, তাদের এই যে বংশ পরাক্রম অথবা জেনারেশন বা স্পেসিস রক্ষা করা, এটা একটা বড় আমাদের কিন্তু এই অ্যানিম্যাল একটা বড় ক্রাইটেরিয়া যে আমরা কি করতে পারি, আমাদের বংশাতিক্রমে আমাদের আরেকটা নতুন স্পেসিস বা নতুন আমরা একটা জেনারেশনকে জন্ম দিতে পারি। কাজেই একটা মানব জন্মের ক্ষেত্রে এটা একটা বড় একটা ভূমিকা, এবং একটা কাপলের লাইফের কারণে জীবনে এটা খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তারা মা কিংবা বাবা হতে পারছে কিনা। এবং প্রত্যেকটা মানুষই যখন তাদের দাম্পত্য জীবন শুরু হওয়ার পরেই একটা নির্দিষ্ট সময় পর থেকে কিন্তু তাদের একটা এইম থাকে, বিকজ তারা সবাই মা হতে চায়। এবং তোমরা জানো যে মেয়েরা এই মাতৃত্ব তাদের সবচেয়ে আনন্দের একটা বিষয়। তো এই আনন্দের বিষয়টা কিন্তু সবসময় যে সবার জন্য একই রকম হয় তা কিন্তু নয়। অনেকের জন্য এটা অনেক বিষাদময় হয়, অনেক নিরানন্দের বিষয় হয়। দেখা যাচ্ছে অনেকে বাচ্চা কনসিভ করতে চাচ্ছে, বাচ্চা নিতে চাচ্ছে, বাট বাচ্চা কনসিভ করছে না। তো আমরা যদি আমাদের আউটপেশেন্ট ডিপার্টমেন্টে যাই, প্রচুর পেশেন্ট আমাদের আসে যারা প্রেগনেন্ট হয়েছে, বিভিন্ন রকমের প্রেগনেন্সির জটিলতা নিয়ে আসছে। ঠিক একই রকমভাবে দেখা যাচ্ছে যে আউটপেশেন্ট ডিপার্টমেন্টে বাচ্চা হচ্ছে না, এরকম পেশেন্টের সংখ্যাও কিন্তু অনেক বেশি। এবং আমরা দিন দিন খেয়াল করতে পারছি যেটা, যে এইটা কিন্তু তাদের আস্তে আস্তে এই সংখ্যাটা কিন্তু বাড়ছে। এবং তোমরা জানো যে একটা কাপলের যদি বাচ্চা না হয়, তাহলে এটা একটা সময় তাদের ব্যক্তিগত সমস্যা থাকে না, এটা তখন পারিবারিক সমস্যা, এবং এক পর্যায়ে যেটা একটা মানে সামাজিক সমস্যা হয়ে যায়। দেখা যাচ্ছে যে একটা কাপল, তাদের বিয়ে হয়েছে 1 বছর 2 বছর, তারা যদি কোনো একটা অনুষ্ঠানেও যায়, তাকে জিজ্ঞাসা করে, এই তোমাদের বাচ্চা হচ্ছে না কেন, কেন বাচ্চা হচ্ছে না? এরকমভাবে একটা মেন্টাল প্রেশারের মধ্যে কিন্তু তার সবসময় থাকে। তো এই জন্য আমরা যখন একটা এই ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটিকে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাব একটা কাপলকে, এটা একটা কাপল কাউন্সেলিং, এবং দুজনকে আমরা একসাথে বসে কাউন্সেলিং করি এবং কারণগুলো খুঁজতে বের করার চেষ্টা করব। এবং তাদের সাথে প্রচুর পরিমাণে আমাদের যেটা থাকা উচিত সেটা হলো সিম্প্যাথি বা ইমপ্যাথি, একদম সহমর্মিতা নিয়ে তাদের সাথে কাজ করতে হবে। আমাদের কথাগুলো খুবই রিঅ্যাসুরিং হবে, আমাদের অ্যাকচুয়াল কজটাকে আমাদের খুঁজে বের করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কাজেই আমরা শুরু করতে চাচ্ছি ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি। What is the definition? Subfertility is defined as a failure to conceive for one or more years with regular unprotected coitus. তার মানে হলো যে হাজব্যান্ড ওয়াইফ একই সাথে থাকে, নিয়মিতই তারা একসাথে থাকে, 1 বছর হয়ে গেছে, বাট তারপরেও যদি বাচ্চা কনসিভ করে না, তখন তাকে আমরা এই ডেফিনেশনের জন্য নিয়ে এসেছি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনফার্টিলিটি সাবফার্টিলিটি? দুটো শব্দ আমরা কেন লিখেছি? ইনফার্টিলিটি দেখে বুঝে যাচ্ছে এটা অ্যাবসোলিউট টার্ম, মনে হচ্ছে না তার কখনো বাচ্চা হচ্ছে না, দেয়ার ইনফার্টাইল, বন্ধা যদি বলি বাংলায় সেরকম। বাট এই ধরনের শব্দ এখন আমরা ব্যবহার করতে চাই না, কারণ আমরা দেখেছি যারা আমাদের ইনফার্টিলিটির ট্রিটমেন্ট নিয়ে আসছে, সে তো কোনো ট্রিটমেন্ট পায় নাই। কেনই তুমি তাকে ইনফার্টাইল বলে তাদেরকে ডায়াগনোসিস করবা? কাজে আমরা তাকে সাবফার্টিলিটি বলাটা বেটার। কাজে আমরা এখন ইনফার্টিলিটি শব্দটা এটা কিন্তু একদমই আর ইউজ করতে চাই না, বিকজ তারা আমাদের কাছে এসেছে ডিউ টু ফার্টিলিটি কনসার্ন, কাজে দে আর নট ইনফার্টাইল। এবং এই ইনফার্টিলিটি ট্রিটমেন্ট এটা আমাদের এতই অ্যাডভান্স সারা পৃথিবীতে, ইভেন আমাদের দেশেও, যে তারা কিন্তু বিশাল একটা কাপলের একটা বিশাল একটা অংশ পরবর্তীতে চিকিৎসার কারণে কিন্তু বাচ্চা কনসিভ করছে। কাজে তাদেরকে আমরা সাবফার্টিলিটি বলতে পারি। সো আমরা ইনফার্টিলিটি টার্মসটা ভুলে যাব। সো আমাদের আজকের টপিক সাবফার্টিলিটি। এখন কথা হলো যে এই যে সাবফার্টিলিটি, এটাকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি মিনস, তাহলে দুটো, একটা প্রথমে একটা ভাগ করে ফেললাম প্রাইমারি। প্রাইমারি মানে হলো যারা কখনোই বাচ্চা কনসিভ করে নাই, কখনোই নো, মানে ফার্স্ট টাইম কখনোই আসেনি, তারা কখনোই বাচ্চা কনসিভ করে নাই। এবং এটা হলো সেকেন্ডারি। সেকেন্ডারিটা মানে হলো যে তার আগে কখন না কখন কনসিভ করেছিল। ধরো এই মহিলার বিয়ে হয়েছে 10 বছর, 10 ইয়ার্স, বাট এই 10 ইয়ার্সের মধ্যে তার কখনোই কোনো বাচ্চা কনসিভ করেনি, কাজে সে প্রাইমারি সাবফার্টিলিটি। আর যদি এমন হয়, হ্যাঁ 10 বছরের মধ্যে তার একটা বাচ্চা আছে, যে বাচ্চার বয়স 9 বছর, এবং তারপর থেকে সে বাচ্চা নিতে চাচ্ছে বাট কনসিভ করছে না, অথবা তার কোনো বাচ্চা নেই বাট একটা বা দুটো অ্যাবর্শন রয়েছে, এখন
সে বাচ্চা কনসিভ করতে চাচ্ছে বাট বাচ্চা কনসিভ করছে না। সো দিস আর দ্য সেকেন্ডারি সাবফার্টিলিটি। এটার সংখ্যাও কিন্তু আমাদের কাছে অনেক বেশি আসে। তো আমরা বলেছিলাম যে আউটপেশেন্ট ডিপার্টমেন্টে দিন দিন আমাদের এই সংখ্যাটা বাড়ছে, এবং আমরা ইনসিডেন্স যদি বলি অ্যাবাউট 10% পেশেন্টস আমাদের আউটডোরে যারা আমাদের কাছে দেখাতে আসে, আউটডোর কিংবা আমি আমার প্রাইভেট চেম্বারের কথা ভাবতে পারি, যেখানে আমার এত নাম্বার অফ পেশেন্ট আসছে তার মধ্যে 10% পেশেন্টস বাচ্চা কনসিভ করছে না বলে এসেছে। কাজের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আগেকার একটা সময় ছিল যে বাচ্চা কনসিভ না করলে তারা একটা মেনিয়ে নিত, যেটা আমার ভাগ্য, কিন্তু এখন তা নয়। এখন তারা মনে করে যেটা যে না, আমার ট্রিটমেন্টের কাছে যাওয়া উচিত এবং গেলে আমরা সেখান থেকে ভালো রেজাল্ট পেতে পারি, যে কারণে আমরা পেশেন্টের সংখ্যাটা কিন্তু বেশি পাচ্ছি। এখন কথা হলো যে একটা কাপল যখন আমাদের কাছে আসে, তাকে যখন আমরা ইভালুয়েট করতে শুরু করব যে কেন বাচ্চা কনসিভ করছে না, তখন আমাদের আগে জানা উচিত যে একটা বাচ্চা কনসিভ করতে আমার কি কি লাগে। সেই জিনিসগুলো যদি আমরা আগে মাথার মধ্যে চেকলিস্ট একটা করে নিই, তাহলে আমাদের এই কারণগুলো খুঁজে বের করা কিন্তু সহজ হবে। প্রথমে কথা হলো, আমরা যদি প্রথম কথা হলো তারা হাজব্যান্ড ওয়াইফ, তার কাপল, তারা একসাথে আছে বা অন্য সময় একসাথে থাকতে পারে, বা তার ফার্টাইল পিরিয়ডে তারা একসাথে থাকতে পারে। এই হিস্ট্রিগুলো আমরা তখন তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। এরপর যেটা আসছে সেটা হলো যে একটা হাজব্যান্ডের ফ্যাক্টরটা যদি আমরা আগে বিবেচনা করি, খুব সামাজিক সমস্যা। তার কারণ হলো আমরা ধরেই নেই একটা মহিলা বাচ্চা হচ্ছে না, এবং এই বাচ্চাটা না হওয়ার জন্য যা কিছু লায়াবিলিটিস বলো, রেসপন্সিবিলিটিস বলো, এবং যা কিছু কষ্ট বলো, সেটা ওই মহিলাটাকে কিন্তু বেয়ার করতে হয়। সবাই ভাবে মেয়েটার কেন বাচ্চা হচ্ছে না, কিন্তু আসলে একটা মেয়ে তো তার হাজব্যান্ডকে ছাড়া কখনো বাচ্চা হবে না। কাজে কেন আমি হাজব্যান্ডের জিনিসটাকে ইভ্যালুয়েশন করবো না? কাজে বোথ, দুজনেই ফ্যাক্টর এখানে। কাজে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের কথাই আমাদের বিবেচনা করতে হবে, এবং আমি বারবার বলছি এটা কাপল কাউন্সেলিং এবং কাপল ট্রিটমেন্ট। আমার পেশেন্ট কিন্তু একা এই মহিলা নয়, তার হাজব্যান্ডও কিন্তু আমার সাথে একসাথেই আমাদের সাথে বসে কথা বলবে। তাহলে হাজব্যান্ডের যদি ফ্যাক্টরগুলো আমরা ভাবি, তাহলে প্রথমে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে তার হাজব্যান্ডের স্পার্ম এটা ঠিক আছে কিনা, তার পটেন্সিটা ঠিক আছে কিনা। এটা দুটা ফ্যাক্টর আমাদের খুব জরুরি। মেল ফ্যাক্টরটা আমরা পরে আরো বেশি ইলাবোরেট করব। একটা মহিলার কথা যদি ভাবি, তাহলে তার জেনিটাল অর্গান সব ঠিক আছে কিনা, তাই না? তার ইউট্রাস থাকতে হবে, ফ্যালোপিয়ান টিউব, ভ্যাজাইনা, এটা জেনিটাল অর্গানটা ঠিক থাকতে হবে। তাকে ওভুলেশন হতে হবে, সেটা আমাদের ফ্যাক্টর। এবং এই যে এই ফ্যাক্টরগুলো যদি সব ঠিক করে এগুলো মাথার মধ্যে রাখতে হবে, এবং তারপর আমরা এটাকে আস্তে আস্তে ভাগ করব। এখন আমি একটু আগে বলেছিলাম যে আমরা মনে করি মহিলাটার বাচ্চা হয় না, কিন্তু আমরা যত ক্লিনিক্যাল পেশেন্ট দেখে থাকি, আমরা যদি কারণটাকে ভাগ করতে চাই দেখি, তাহলে দেখা যায় যে মেল ডাইরেক্টলি রেসপন্সিবল ফর দ্য 30 to 40% মেল ফ্যাক্টর, মেল। এবং প্রচুর পেশেন্ট আমরা পাই তাদের স্পার্মে ডিফেক্ট আছে, অ্যাজোস্পার্মিয়া আছে, বিভিন্ন রকম স্পার্মের প্রবলেম আছে, অথবা অন্যান্য প্রবলেম আছে। ফিমেল ফ্যাক্টর যদি বলি, তাহলে ফিমেল ফ্যাক্টর তুলনামূলকভাবে একটু বেশি। ফিমেল ফ্যাক্টর আমরা বলতে পারি 40 to 55%, দিজ আর দ্য ফিমেল ফ্যাক্টর। যদি আমরা দেখি বোথ আর রেসপন্সিবল, মানে এরও কিছু প্রবলেম আছে, এরও কিছু প্রবলেম আছে, এরকম সংখ্যাও কিন্তু আছে 10%। এর পরের যে পার্সেন্টেজ রয়ে গেছে সেটা হলো আনএক্সপ্লেইনড। তার মানে হলো কারোই কোনো সমস্যা পেলাম না, মেল পার্সন ওকে, মেল পার্টনার ওকে, ফিমেল পার্টনার ওকে, এবং তাদের কোনো সমস্যা তো নেই, বাট তারপরে স্টিল দে ফেল টু কনসিভ। এটার সংখ্যাও কিন্তু আনএক্সপ্লেইনড 10%। কাজে পার্সেন্টেজটা কিন্তু গুরুত্বপূর্ণ। কাজে এই জন্য আমাদেরকে মেল ফ্যাক্টরটাকে বাদ দিয়ে কখনো ট্রিটমেন্ট করা কিন্তু যাবে না। এখন আমরা যদি ভাবি যে হোয়াট আর দ্য মেল ফ্যাক্টরস রেসপন্সিবল, কি ফ্যাক্টরগুলো রেসপন্সিবল থাকে একটু আমরা বিবেচনা করব, এবং সেই অনুযায়ী আমাদের মেল। কাজে আমরা ফার্স্ট পার্টে আমরা পড়বো আজকে, যেটা হোয়াট আর দ্য মেল ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য সাবফার্টিলিটি অ্যান্ড হাউ ক্যান উই ইভালুয়েট অ্যান্ড হাউ ক্যান উই ট্রিট। তাহলে মেল ফ্যাক্টরে প্রথমে আমরা যদি দেখি, তাহলে প্রথমেই হলো যে একটা স্পার্মাটোজেনেসিস হতে হবে। তাহলে প্রবলেম হতে পারে ডিফেক্ট ইন দ্য স্পার্মাটোজেনেসিস, মানে হলো এই যে তার স্পার্ম তৈরি হচ্ছে, এই স্পার্মের মধ্যেই তার ডিফেক্ট আছে, স্পার্মাটোজেনেসিস ঠিকমতো হচ্ছে না। দুই নম্বর হলো তোমরা জানো যে স্পার্মাটোজেনেসিস এটা হচ্ছে আমাদের টেস্টিসে, এবং এটা ইফারেন্ট ডাকটিলস দিয়ে সেটা কিন্তু আমাদের ট্রান্সপোর্ট হতে হবে। সো দেয়ার মে বি প্রবলেম ইন দ্য ট্রান্সপোর্ট, সেখানে হচ্ছে না, ট্রান্সপোর্টের প্রবলেম। কেন ট্রান্সপোর্ট হতে পারে? বিভিন্ন ডাক্টে কিন্তু ব্লকেট থাকতে পারে, আটকে আছে, পথ আটকে আছে কোনো জায়গায়, কাজে দেয়ার মে বি ডিফিকাল্টি বা ফেলিয়ার বা ট্রান্সপোর্টের প্রবলেম আমাদের থাকতে পারে।
এরপর হতে পারে যে স্পার্মের আরো কিছু অ্যাবনর্মালিটিসও আমাদের হতে পারে। আরেকটা হলো প্রবলেম উইথ দ্য সেমিনাল ফ্লুইড। সেমিনাল ফ্লুইডটা আমাদের গুরুত্বপূর্ণ এই কারণে যে এই যে আমাদের স্পার্মটা থাকবে সেটা কিন্তু সেমিনাল ফ্লুইডের ভিতরেই থাকবে, এবং সেমিনাল ফ্লুইড তাকে একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করে দিবে যেখানে স্পার্মটা ভালো মতো থাকবে, বেঁচে থাকবে, সুস্থ থাকবে, এবং যখন ট্রান্সপোর্ট হয়ে সেটা আমাদের ফিমেল জেনিটাল অর্গানে ডিপোজিট হবে, শুধু ডিপোজিট হবে না, হলে হবে না, তাকে অ্যাক্টিভলি আবার মোটাইল থাকতে হবে, তাহলে সে জায়গা মতো পৌঁছাতে পারবে, তখনই তার কিন্তু ফার্টিলিটি সম্ভব। এখন আমরা যদি কমন ফ্যাক্টরের কথা বলি, যে আমরা দেখি যে স্পার্মাটোজেনেসিস কি কারণে না হতে পারে। স্পার্মাটোজেনেসিস না হওয়ার সবচেয়ে বড় যেটা কারণ সেটা হলো আমরা কিছু কনজেনিটাল প্রবলেম থাকতে পারে। তার মধ্যে খুব কমন কথাগুলো আমরা বলবো যেগুলো খুব কমনলি আমরা পাই, যেমন আনডিসেন্ডেড টেস্টিস। এটা কিন্তু তোমরা সার্জারিতে পড়ো এবং ওখানে একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স তোমরা পড়েছো যে আনডিসেন্ডেড টেস্টিস যদি একটা নির্দিষ্ট সময় পরে এটা যদি আমরা পুল ডাউন না করে জায়গা মতো এটা প্লেসমেন্ট করতে না পারি, পরে কিন্তু এই বাচ্চাটা মে সাফার ফ্রম দ্য ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি, স্পার্মাটোজেনেসিস হচ্ছে না। তার কারণ হলো যেটা টেম্পারেচার একটা ফ্যাক্টর। আমাদের বডির যে হিউম্যান বিইং, যেটা আমাদের বডি টেম্পারেচারটা সারফেস টেম্পারেচারের চেয়ে কম বেশি, এবং ওইটা থাকতে হয় হলো কম টেম্পারেচারে। সেই কারণে যদি সময় মতো আমরা এটাকে ট্রান্সপোর্ট করে, দেখা যায় একটা আনডিসেন্ডেড টেস্টিস একটা বাচ্চা ছেলে, কিন্তু সে যদি দেখা গেলো ট্রিটমেন্টটা পরে নিল, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া কনজেনিটাল অ্যানোমালিসের মধ্যে কার্টাজেনার সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, অথবা হাইপোস্পেডিয়াস। এটাও কিন্তু খুব কমন সার্জারিতে তোমাদের, হ্যাঁ, এবং পেডিয়াট্রিক সার্জারিতে এই শব্দগুলোর মধ্যে তোমাদের বারবার চলে আসবে। হাইপোস্পেডিয়াস ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি, এটার সাথে মে রিলেটেড অ্যাডাল্টহুডে গিয়ে তার কিন্তু সাবফার্টিলিটি ডেভেলপ করতে পারে। থার্মাল ফ্যাক্টর একটু আগে বললাম যে বডি টেম্পারেচার আমাদের বেশি, কোর টেম্পারেচার বেশি, বাট টেস্টিসে যদি ইফেক্টিভ স্পার্মাটোজেনেসিস হতে হয় তাহলে তোমার এটা টেম্পারেচার কম টেম্পারেচার দরকার। কিন্তু কোনো কারণে যদি থার্মাল টেম্পারেচারটা ওই টেম্পারেচার টেস্টিসের ওই এনভায়রনমেন্টে তোমার টেম্পারেচারটা বেড়ে যায়, তাহলে কিন্তু তার ইফেক্টিভ স্পার্মাটোজেনেসিস হবে না। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট উদাহরণ আবারও কি ভেরিকোসিল। এটাও তো তোমাদের শর্ট কেস থাকে সার্জারিতে, তাই না? দেখো সার্জারির অনেকগুলো শব্দ কিন্তু আমরা পড়ে ফেললাম। আমরা বললাম আনডিসেন্ডেড টেস্টিস, হাইপোস্পেডিয়াসিস, এবং তারপরে বললাম ভেরিকোসিল, যেখানে কিন্তু আমাদের স্পার্মের এই ডিফেক্টটা হতে পারে। ইনফেকশন, খুব কমন একটা ইনফেকশন হলো মাম্পস এবং মাম্পস অর্কাইটিস। আমরা হিস্ট্রি নিয়ে যখন ফিমেলের মেল পার্টনারের, তখন আমরা জিজ্ঞাসা করি ছোটবেলায় মাম্পস তো আমাদের কম বেশি অনেকেরই হয়, তাই না? এটা এমন কোনো গুরুত্ব কিন্তু দেখে না, আমাদের একটু গলা ফুলেছে, ঠান্ডা লেগেছে, ভালো হয়ে গেছে, বাট এটার যে পরবর্তীতে কোনো খারাপ ইফেক্ট হবে না বা হতে পারে না। এই জন্য আমাদের বিশেষ করে ছেলেদের মাম্পস হলে ছোটবেলায় আমাদেরকে গুরুত্ব সহকারে কিন্তু এটাকে ট্রিটমেন্ট করা দরকার। কিছু কমন ফ্যাক্টরস আছে, তার মধ্যে এক নম্বর হলো ম্যালনিউট্রিশন, স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, ড্রাগ অ্যাবিউজ। এই জাতীয় ফ্যাক্টরগুলোতে কিন্তু স্পার্মাটোজেনেসিস খুব খারাপ হয়। কাজে আমাদের কমিউনিটির এটাকেও আমাদের কিন্তু সবাইকে জানানো দরকার যে এগুলির সাথে কিন্তু আমাদের ইনফার্টিলিটি রিলেটেড আছে। কিছু এন্ডোক্রাইন ফ্যাক্টর থাকে। এন্ডোক্রাইন ফ্যাক্টর তো অবশ্যই লাগবে, তাই না? তোমার স্পার্মাটোজেনেসিস এটা তৈরি হওয়ার জন্য ফলিকুলার স্টিমুলেটিং হরমোন লাগবে, টেস্টোস্টেরন লাগবে। টেস্টোস্টেরন সার্টুলি লিডিং সেল থেকে আসবে, সেটা সিক্রেশন হওয়ার জন্য তোমার এলএইচ লাগবে। কাজে এই যে এফএসএইচ, এলএইচ এবং আমাদের যে টেস্টোস্টেরন, এই যে আমাদের সাইকেলটা, তাহলে আমরা কতগুলো হরমোনের কথা বললাম, তাই না? আমরা এফএসএইচ বলেছি, আমরা এলএইচ বলেছি, টেস্টোস্টেরন বলেছি, আরেকটা হরমোনের কথা একটু বলবো, সেটা হলো প্রোল্যাকটিন। প্রোল্যাকটিনটা যদি হাইপার প্রোল্যাকটিনেমিয়া থাকে, বেশি যদি থাকে, এটাও কিন্তু স্পার্মাটোজেনেসিসে আমাদের হ্যাম্পার হয়, পটেন্সিতেও হ্যাম্পার করে। কাজে এই যে এই হরমোনগুলো আমাদের ঠিক আছে কিনা, তাহলে এই ফ্যাক্টরগুলো যদি কোনো হরমোনাল এন্ডোক্রাইন ফ্যাক্টরে যদি রেসপন্সিবল থাকে, তাহলে কিন্তু আমাদের ডিফেক্টিভ স্পার্মাটোজেনেসিস হতে পারে। তাহলে এগুলো বললাম। আর একটা কথা হলো এন্ডোক্রাইনের মধ্যে আরেকটা ফ্যাক্টরের কথা বলি, সেটা হলো কালম্যান সিনড্রোম। কালম্যান সিনড্রোম, এরকম কয়েকটা সিনড্রোম আছে। একটা প্রথমে বলেছি কার্টাজেনার সিনড্রোম, কালম্যান সিনড্রোম। এছাড়া জেনেটিক ফ্যাক্টর, তোমাদের কি মনে আছে আমরা ক্লিনফিল্টার সিনড্রোম বলে একটা সিনড্রোম পড়েছিলাম, ট্রান্সজেন্ডার পড়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যেটা 47XXY, 47XXY। তার মানে হলো এ বেসিক্যালি আমাদের নর্মাল ক্রোমোসোমাল প্যাটার্ন কি 46XY একটা ছেলের জন্য, কিন্তু এখানে কি হয়েছে দেখো, একটা এক্স বেশি এসেছে, এবং এই এক্সটা বেশি হওয়ার কারণে তার ক্রোমোসোম সংখ্যা হয়ে গেছে 47,
এবং প্যাটার্ন হয়ে গেছে এক্স এক্স ওয়াই। এটাকে বলা হয় ক্লিন ফিল্টার সিনড্রোম। কাজে এরকম যদি হয় তাহলে কিন্তু তার স্পার্মাটোজেনেসিস হবে না এবং সেক্ষেত্রে তার সাবফার্টিলিটি হবে। এই জন্য ক্যারিওটাইপিংটাও কিন্তু আমাদের অনেক সময় করা দরকার হতে পারে। এছাড়া আয়ারটোজেনিকের মধ্যে যেমন রেডিয়েশন, কিছু সাইটোটক্সিক ড্রাগস, এগুলো আমাদের ইম্পর্টেন্ট। ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরও আছে। ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে আমরা দেখেছি যেটা যে অটো অ্যান্টিবডি তৈরি হয়, বিশেষ করে দেখা যাচ্ছে স্পার্মাটোজোয়ার যে সারফেস অ্যান্টিজেন আছে তার এগেনস্টে আমাদের অটো অ্যান্টিবডি তৈরি হয় এবং হয়ে সে এই স্পার্মাটোজোয়াকে ডিস্ট্রয় করে দেয় এবং তাদের ফার্টিলিটি রেটটাকে কমিয়ে দেয়। তাহলে দেখো আমরা স্পার্ম বা ইফেক্টিভ স্পার্মাটোজেনেসিসের মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট শব্দ কিন্তু পড়ে ফেললাম। এখন আসো এই ট্রান্সপোর্টের কি প্রবলেম হতে পারে। ট্রান্সপোর্টের প্রবলেমের মধ্যে আমরা যেটা দেখেছি সেটা হলো যে যদি কোনো কারণে ডাক্টটা বন্ধ হয়ে যায়, কি কারণে বন্ধ হতে পারে? ধরো টিউবারক্লোসিস, গনোকক্কাল ইনফেকশন, অথবা এনি সার্জিক্যাল ট্রমা, সিম্পলি ভেরিকোসিল হয়েছে, আমরা এটাকে অপারেশন করতে চাচ্ছি, ট্রিটমেন্ট করতে চাচ্ছি, সেখান থেকে যদি কোনো কারণে আমি এটাকে অবস্ট্রাগল করে দিই তাহলে কিন্তু আমাদের এরকম অবস্ট্রাকশন ইন দ্য পাথওয়েতে হতে পারে। এরপর আমরা বলেছিলাম যেটা যে সেমিনাল ফ্লুইড, কিন্তু এই সেমিনাল ফ্লুইডে যাওয়ার আগে আরেকটা ফ্যাক্টর আমরা বলতে চাই, সেটা হলো যে মেল পার্টনার তার ওখানে স্পার্মাটোজেনেসিস হলো, ট্রান্সপোর্ট হলো, বাট ইট শুড বি ডিপোজিটেড উইদিন দ্য ফিমেল পার্টনার, উইদিন দ্য ভ্যাজাইনা। এই যে ডিপোজিশন, এটা হতে কে যেটাকে আমরা বলছি পটেন্সি, এটা কিন্তু সব মেলের পার্টনারে একই রকম থাকে না এবং পটেন্সিটার প্রবলেম হতে পারে। এবং সে পটেন্সি প্রবলেম হলে, এবং শুধু তাই না, অনেক সময় দেখা যায় সেখানে ইজাকুলেটরি প্রবলেম, ইজাকুলেশন হচ্ছে না, পটেন্সি ভালো নেই, রেট্রোগ্রেড ইজাকুলেশন অথবা প্রিম্যাচুর ইজাকুলেশন, এই জাতীয় কিছু সেক্সুয়াল বিহেভিয়ার বা প্রবলেমের কারণে কিন্তু তার ফার্টিলিটি অনেক সময় নাও হতে পারে। হাইপোস্পেডিয়াসিস, তাদেরও কিন্তু তোমার এই প্রবলেম হয়, পটেন্সিতে প্রবলেম হয়। ডায়াবেটিস মেলিটাস, এটাও একটা ফ্যাক্টর, কাজে এই হিস্ট্রিটাও তোমাকে কিন্তু নিতে হবে। আর কি বলেছি, আমাদের সেমিনাল ফ্লুইডের যদি কোনো প্রবলেম হয় সেটা। তো সেমিনাল ফ্লুইডটা আমরা আসলে দেখতে পারি যখন আমরা সিমেন অ্যানালাইসিস করব, তখন তো ক্রাইটেরিয়াটা আমরা দেখব। তাহলে দেখো আমি একটা মেল পার্টনার এসেছে, তুমি তাকে যদি ইভালুয়েট করতে চাও তাহলে তার প্রথমে হিস্ট্রি থেকে, যে ছোটবেলার হিস্ট্রি তোমাকে নিতে হচ্ছে, তাকে হিস্ট্রি নিতে হবে। তার এক্সামিনেশনটা ইম্পর্টেন্ট। এক্সামিনেশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা হলো বিশেষ করে টেস্টিকুলার ভলিউমটা কেমন আছে। তো আসলে যদি আমরা গাইনোকোলজিস্টের ফিমেল হই তাহলে সেক্ষেত্রে মনে করো টেস্টিকুলার ভলিউমটা দেখাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়, বাট তারপরেও আমরা আল্ট্রাসোনোগ্রাফির হেল্প নিতে পারি, অথবা আমরা উই ক্যান গো ফর দ্য এন্ড্রোলজিস্ট, তাদের কাছে আমরা যেতে পারি যারা আমাদের এই টেস্টিসের এক্সামিনেশন বা এটা করে দিতে পারে। এরপর যেটা হলো কিছু রুটিন ইনভেস্টিগেশনস দরকার, তার মধ্যে তার নিউট্রিশনাল লেভেল, এনিমিয়া আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এগুলো তোমার রুটিন টেস্টের মধ্যে জেনে নিতে হবে এবং এগুলো যদি ভালো থাকে তাহলে তো আমরা অনেকটা অ্যাসুরেন্স পেয়ে যাব। এরপর আসে যেটা খুব ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর, সেটা হলো সিমেন অ্যানালাইসিস। আমি যদি বলি যে একটা ইনফার্টিলিটির জন্য বা সাবফার্টিলিটির জন্য একটা কাপল ট্রিটমেন্ট এসেছে, হাজবেন্ডের একটা টেস্ট আমার করা দরকার, সেই টেস্টটার নাম হলো সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিস, এই যে সিমেন অ্যানালাইসিস তুমি যাকে করতে দিবা, এটা করতে দেওয়ার আগে একটু সিস্টেমের মধ্যে আছে, যেটা হলো আমরা সিমেন তখন করতে দেবো করার আগে কমপক্ষে 3 to 7 days তাকে অ্যাবস্টেইন থাকতে হবে। বিকজ একটা রেগুলার কয়টাল হ্যাবিটে যদি একটা পেশেন্ট থাকে, একটা কাপল থাকে আর কি, মেল পার্টনার, তাহলে সে যখন সিমেন কালেক্ট করবে তখন কিন্তু সেটা ভালো কোয়ালিটি আসবে না। এই জন্য আমরা তাকে বলি অ্যাটলিস্ট 3 to 7 days আপনি অ্যাবস্টেইন থাকবেন, তারপরে সিমেন্টটা কালেক্ট করবেন। প্রবলেম হলো কালেকশনে যেটা প্রবলেম, এবং এটা টেস্টটা কালেকশন করার পরে উইদিন হাফ অ্যান আওয়ার হতে হবে, কাজে এটা এমন নয় যে স্যাম্পলটা সে বাড়ি থেকে নিয়ে আসতে পারবে, এটাও তার জন্য একটা প্রবলেম। কাজেই সে কি করবে, ল্যাবেই সেটাকে কালেক্ট করতে হয় এবং কালেক্ট করার সঙ্গে হাফ অ্যান আওয়ারের মধ্যেই কিন্তু এটা, এবং আমাদের কালেকশন টাইম এবং কখন আমি এই টেস্টটা করবো সেটা আমাদের লেখা থাকে, তা না হলে দেরি হয়ে গেলে ওই স্পার্মের কোয়ালিটিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এই সিমেন অ্যানালাইসিস যাকে পরীক্ষা করতে দিবা তাকে এই দুটো কথা বলে দিতে হবে। এখন আসো, এছাড়া তাকে তোমরা আর কি করবো, আমরা তাকে কিছু ব্লাড টেস্টের মধ্যে হরমোন টেস্ট করতে পারি, তার মধ্যে যদি ভালো না থাকে তাহলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজ হরমোন, টেস্টোস্টেরন এবং প্রোল্যাক্টিন, এগুলো হরমোন অ্যানালাইসিস করতে দিতে পারি। এবং একদম যখন আমাদের রিপোর্ট খুব খারাপ হয় বা আমাদের স্পার্মাটোজেনেসিস টোটালি হচ্ছে না, তখন আমরা ক্যান গো ফর দ্য টেস্টিকুলার বায়োপসি অ্যান্ড উই ক্যান গো ফর দ্য ক্যারিওটাইপিং।
সিমেন অ্যানালাইসিস যখন আমরা করব তার কিছু ক্রাইটেরিয়া WHO আমাদেরকে সিলেক্ট করে দিয়েছে। WHO বলে দিয়েছে যেটা যে এই সিমেনের মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা তাকে ফুলফিল করতে হবে। প্রথমে যেটা হলো যে তার ভলিউম কতটুকু হবে। একবার যখন সে কালেক্ট করে তখন তার ভলিউমটা হয়, ভলিউম যদি আমরা দেখি তাহলে অ্যাটলিস্ট 2 ml অথবা তার চেয়ে একটু বেশি হতে পারে ভলিউম। এরপর সেটা হলো পিএইচ কত। পিএইচের মধ্যে আমরা এটা দেখেছি 7.2 টু 7.8, এটা তার নর্মাল পিএইচ। এবং এই পিএইচটা ইম্পর্টেন্ট সেমিনাল ফ্লুইডের ক্ষেত্রে। আমরা একটু আগে বলেছি সেমিনাল ফ্লুইডের এনভায়রনমেন্টটা হেলদি হতে হবে যাতে স্পার্মগুলো তার মধ্যে ভালো থাকে, কাজে তার পিএইচটা এটা মেনটেন হবে। এরপর আসলে স্পার্মের কনসেন্ট্রেশন কতটুকু, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কনসেন্ট্রেশনের মধ্যে আমরা বলেছি যেটা অ্যাটলিস্ট 20 মিলিয়ন পার ml, অ্যাটলিস্ট মিনিমাম। এর চেয়ে নিচে যদি থাকে তাহলে তাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া, মানে স্পার্ম সংখ্যা কম। ভালো কি হতে পারে, ইট মে বি, এটা খুব ভালো হয় যদি 20 to 40 হয়, আরো ভালো হয় ইফ ইট ইজ 40 to 60 মিলিয়ন। এটা যদি থাকে তাহলে এটা ভালো, কিন্তু 20-এর নিচে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের তার প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা সেখানে তুলনামূলকভাবে খুবই কম থাকে। তাহলে এটা বললাম কত, কনসেন্ট্রেশন, এটাকে আমরা বলছি কনসেন্ট্রেশন, অথবা আমরা বলতে পারি নাম্বার অফ দ্য সিমেন পার ml কতটুকু আছে। মিলিয়ন মানে লক্ষ, 20 মিলিয়ন। এরপর যেটা আসলে খুব ইম্পর্টেন্ট, মোটিলিটিটা ইম্পর্টেন্ট এই কারণে, যখন আমরা যদি একটু ভাবি যে এখানে আমাদের একটা ভ্যাজাইন ইউট্রাস আছে এবং এখানে আমাদের ভ্যাজাইনা, এবং এখানে স্পার্মটা ডিপোজিট হলো, এই স্পার্মটা এদিক দিয়ে অ্যাসেন্ট হবে, এখানে আমাদের ফ্যালোপিয়ান টিউব থাকবে, এখানে আমাদের ফিব্রিয়েটেড এন্ড, এখানে ওভুলেশন, এবং এখান থেকে যখন ওভামটা আসবে এবং এখানে ফার্টিলাইজড হবে, কাজে এই স্পার্মকে অবশ্যই অ্যাসেন্ট করতে হবে, উপর দিকে উঠতে হবে, ট্রান্সপোর্ট হতে হবে। এই যে ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই ট্রান্সপোর্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তার ফার্টিলিটি হবে না। এটা আপনি ফিমেল ফ্যাক্টরের মধ্যে আমরা পড়বো, যেহেতু ওই ট্রান্সপোর্টের জন্য তো ফিমেলের জেনিটাল অর্গান রেসপন্সিবল, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যেটা হলো স্পার্মের মোটিলিটি আছে কিনা। অনেক স্পার্ম থাকে একদম মোটিলিটি নাই, তারা মুভ করতে পারে না, এটাও তার একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এবং মোটিলিটিটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে মোর দেন 50% তার মোটাইল থাকতে হবে। যদি মুভ করতে না পারে, তারপর এই যে স্পার্ম এখান থেকে ডিপোজিট হলো তার নিজের শক্তিতে তাকে উপর দিকে উঠতে হবে, এটা মোটিলিটি, এবং এই মুভমেন্টটা তার জন্য খুব ইম্পর্টেন্ট ফার্টিলিটির জন্য। এরপর সব ভায়াবিলিটি, তাকে এই কতটুকু ভায়াবল, কতটুকু বেঁচে আছে। কারণ যখন আমরা এই যে স্পার্ম আমরা কালেক্ট করছি, আমরা দেখছি অনেক সময় এটা মৃত থাকে, দেখা যায় স্পার্মের মধ্যে আমাদের স্পার্ম আছে ঠিকই, কিন্তু দি অল আর ডেড, মৃত, কাজে তখন তো সে ফার্টিলিটি করতে পারবে না। কাজে আমাদের ভালো কোয়ালিটি হলে অ্যাটলিস্ট 70% ক্ষেত্রে তার ভালো মোটিলিটি থাকতে হবে। তারপর যেটা হলো লিউকোসাইট কাউন্ট, লিউকোসাইট মানে ইনফেকশনটা খুব বেশি থাকবে না। লিউকোসাইট কাউন্টটা আমাদের থাকতে হবে less than 1 million per ml, less than 1 million per ml, এর চেয়ে কম থাকতে হবে। তাহলে দেখো আমি যদি বলি হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর এ গুড সিমেন, তাহলে সিমেনের মধ্যে একবার সে কালেক্ট করবে যখন অ্যাটলিস্ট ইট ইজ 2 ml or more, pH 7.2 to 7.8, কনসেন্ট্রেশন আমরা বলেছি ইট শুড বি মোর দেন 20 ml, বেটার ইফ ইট ইজ 20 to 40 ml, সবচেয়ে ভালো হয় যদি হয় 40 মিলিয়ন পার ml, কিন্তু বলেছি, তাহলে 2 ml করলে সম্ভব, তাহলে বেশি, কিন্তু আমরা পার ml এটা রিপোর্টিং করা থাকে, রিপোর্টটা সেভাবে দেওয়া থাকে। মোটিলিটি 50% মোটিলিটি থাকতে হবে, ভায়াবিলিটি থাকবে 70%, এবং লিউকোসাইট কাউন্ট বেশি থাকতে পারবে না, ইনফেকশন বেশি থাকতে পারবে না। এই রিপোর্টের পরে দেখবা নিচে একটা কমেন্টস লেখা থাকে, কিছু শব্দ লেখা থাকে, যে শব্দগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে তোমাকে আমরা বলেছিলাম অলিগোস্পার্মিয়া, অলিগো মানে নাম শুনেই বুঝতে পারছো, মানে তার সংখ্যাটা কম, অলিগোস্পার্মিয়া। সো দেয়ার মে বি লেস অলিগোস্পার্মিয়া, তার মানে তার সংখ্যাটা কম। এই অলিগোস্পার্মিয়া কখন বলবো আমরা, ইফ ইট ইজ লেস দেন 20 মিলিয়ন পার ml, তখন তো আমরা বলবো অলিগোস্পার্মিয়া। খুব ইম্পর্টেন্ট যেটা হলো অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া শব্দটা এত দেখা যাবে যে এটা দেখার পর খুব ডিসহার্টেনিং, টোটালি কোনো আমাদের
স্পার্মাটিড এখানে নেই, কোনো স্পার্ম নেই। কাজেই আমরা যদি দেখি যে সংগ্রহের মধ্যে নাই, এরকম একটা অ্যাজোস্পার্মিয়া আসে, তখন আমাদের মনটা খুবই খারাপ হয়ে যায়। এরপর আসে অ্যাসথেনোজোস্পার্মিয়া। অ্যাসথেনোজো মানে হলো, এটা হলো যে একটু আগে বললাম যে তার মোটিলিটি ভালো থাকতে হবে, কারণ হলো কি এখানে স্পার্মের মোটিলিটি যদি কমে যায় তখন স্পার্ম আছে বাট অ্যাক্টিভ ফরওয়ার্ড মুভমেন্ট নাই। এবং স্পার্মের তোমরা জানো যেটা, যে আমরা যদি স্পার্মের একটা ছবি এঁকেছি, আমরা যদি দেখি যে একটা স্পার্ম থাকবে, এটার হেড থাকবে এবং এটার একটা টেইল থাকছে অ্যাক্টিভ। কাজে এইটা এখানে স্পার্মের নিউক্লিয়াস অ্যাক্টিভলি মোটাইল থাকবে। এই মোটিলিটিটা যদি কম থাকে তাহলে কিন্তু এই ফিমেল জেনিটাল অর্গানটাকে সে ক্রস করতে পারবে না এবং তখন তার ফার্টিলিটি কমে যাবে। কাজে অ্যাসথেনোজোস্পার্মিয়া, ইফ দ্য মোটিলিটি ইজ লেস দেন 70%, যদি মোটিলিটি খারাপ থাকে সেটা খারাপ। এরপর আসে নেক্রোজোস্পার্মিয়া। নেক্রো মানে কি বুঝতে পারছো, মনে গেছে? নেক্রোজোস্পার্মিয়া মানে হলো ডেড। আমরা বলেছি ইট শুড বি মোর দেন 60% আমাদের অ্যালাইভ থাকতে হবে, কিন্তু এখানে আমরা দেখছি যেটা, যে এখানে ম্যাক্সিমামই ডেড। তাহলে এটা ভালো ট্রিটমেন্ট, ভালো ফলাফল পাওয়া যাবে না। আর ফাইনালি যে বলেছি টেরাটোজোস্পার্মিয়া। টেরাটো মানে কি ডিফেক্টিভ স্পার্ম আছে কিন্তু ডিফেক্টিভ। কাজে সেখান থেকেও আমাদের ফার্টিলিটি ভালো আসবে না। কাজে কমন কিছু টার্মস বললাম, আমরা বলেছি অলিগোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, অ্যাসথেনোজোস্পার্মিয়া, নেক্রোজোস্পার্মিয়া এবং টেরাটোজোস্পার্মিয়া। তা এই যে আমাদের এই যে শব্দগুলো আমাদের কমেন্টসের মধ্যে লেখা থাকে, তখন আমরা কি করব? প্রথমে আমরা যেটা বললাম যে তাকে জেনারেল কেয়ার নিই, তার ম্যালনিউট্রিশন থাকলে সেটাকে ওভারকাম করি, ওবেসিটি থাকলে সেটাকে রিডিউস করতে বলি, যদি তার কোনো ব্যাড হ্যাবিট থাকে, স্মোকিং, ড্রাগ অ্যাবিউজ, অ্যালকোহল, এগুলিকে কভার করতে বলি। যদি তার ডায়াবেটিস থাকে বলি ডায়াবেটিসটাকে কমানোর জন্য চেষ্টা করেন। ইম্পর্টেন্ট যেটা হলো আয়াট্রোজেনিক মানে হলো যে সে কোনো মেডিকেশন ড্রাগস, এবং ড্রাগসের মধ্যে অনেক ড্রাগ আছে যারা কিন্তু স্পার্মের কোয়ালিটি, সিম্পলি অনেক অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস আছে, সাইটোটক্সিক ড্রাগস আছে, সেগুলি কিন্তু এই ধরনের সাইটোটক্সিক ড্রাগস এরা কিন্তু আমাদের কোয়ালিটিটাকে কমিয়ে দেয়। প্লিজ। এরপর যেটা হলো সেটা হলো যে আমাদের কিছু হাইপোগোনাডোট্রপিক, তাহলে এগুলো আমি তাকে যদি কোনো আয়াট্রোজেনিক কোনো ড্রাগের জন্য হয় তাহলে আমি সেটাকে রিমুভ করতে হবে, বন্ধ করতে হবে, যে না আপনি এই ধরনের ওষুধ খাওয়া যাচ্ছে না, আপনি এটাকে চেঞ্জ করেন, করে আমরা অন্য কোনো ড্রাগ দিব, প্রেশার কন্ট্রোল করার জন্য অন্য কোনো ড্রাগ দিব যেটাতে প্রবলেম হচ্ছে না। এরপর যেটা আসছে যেটা, যে তার ট্রিটমেন্ট আমরা কি দিব। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমরা উই ক্যান গিভ দ্য হরমোনস, তার মধ্যে আমরা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যদি দরকার হয় যে এফএসএইচ কম আছে উই ক্যান গিভ এফএসএইচ, উই ক্যান গিভ দ্য এলএইচ, উই ক্যান গিভ দ্য টেস্টোস্টেরন, অর যে হরমোনগুলো কম আছে, প্রোল্যাক্টিন লেভেল আছে সেটাকে কমানোর জন্য আমরা চেষ্টা করব, তাহলে সেগুলো আমরা দিলাম। আর আমরা কি এনহ্যান্স করার জন্য উই ক্যান গিভ দ্য ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস, আমরা যেগুলো ইউজ করছি সেই ধরনের ড্রাগসগুলো কিন্তু আমরা স্পার্মের কোয়ালিটিটাকে বা কোয়ান্টিটিটাকে বাড়ানোর জন্য ইমপ্রুভ করতে পারি। এছাড়া কিছু সাপ্লিমেন্টেশনস দেওয়া হয়, অনেক অনেক ভিটামিনস, তারপর অনেক কিছু আছে মিনারেলস, যেগুলি কিছু সাপ্লিমেন্টেশন দিলে আমাদের এই স্পার্মের কোয়ালিটিটা বাড়তে পারে। ফাইনালি যেটা হলো যে আমাদেরকে পেশেন্টকে খুব অ্যাসুরেন্স দিতে হবে যে আপনার এই প্রবলেমটা আছে, আপনি একটা সিঙ্গেল স্যাম্পল এটা দিয়েই যে তুমি কোনো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে চলে আসবে তা নয়। অনেক সময় দেখা যাচ্ছে তুমি একবার স্যাম্পল দিয়েছো, কোনো একটা কোয়ালিটি খারাপ হয়েছে, সেকেন্ড স্যাম্পল দেবে, একবার নো, উই ক্যান ডু ইট 3 টাইমস, কমপক্ষে 3বার আমি যদি দেখি যে আমার কোয়ালিটি খারাপ এসেছে কিংবা সংখ্যা খুবই কম এসেছে, দেন ইউ ক্যান ডিক্লেয়ার যে হ্যাঁ আপনার এই সমস্যাটা রয়েছে। কাজেই আমাদের এটা করতে হবে। যখন আমরা দেখবো যে হ্যাঁ কমে গেছে, তখন ওই যে ফার্দার হরমোন টেস্টগুলো করি, তারপরে আমরা মনে করো যে তার টেস্টিকুলার বায়োপসি করতে পারি অথবা ক্যারিওটাইপিং করতে পারি, সেগুলো আমরা করতে পারবো। ইন বিটুইন টাইম আর কোনো ট্রিটমেন্ট আছে? খুব ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হলো IUI, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। ধরো একটা আমরা সংখ্যার কথা বলেছিলাম, অলিগোস্পার্মিয়া 20 আমাদের থাকা উচিত, ইফ ইট ইজ 10 মিলিয়ন পার ml, তখন আমি কি করব? অনেক কম, ফার্টিলিটি হচ্ছে না, সেক্ষেত্রে উই ক্যান গো ফর দ্য IUI। IUI এর মধ্যে যেটা করা হয় সেটা হলো এটা কিন্তু একটা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক,
এবং এই টেকনিকের মধ্যে খুব এটা কিন্তু সবচেয়ে সিম্পলেস্ট টেকনিক। তার কারণ হলো যখন স্পার্মের কোয়ালিটি খারাপ থাকে উই ক্যান কালেক্ট ইট। কালেক্ট করে যেটা করা হয় এটাকে খুব সুন্দরভাবে ওয়াশ করা হয়, সুইম আপ করা হয়, ওয়াশ করে হেলদি যে স্পার্মগুলো আছে সেগুলিকে আলাদা করে সংগ্রহ করা হয়। সংগ্রহ করে এখানে ডিপোজিট না করে সরাসরি এটা ইউট্রাসের ভিতরে এই যে সিমেন্টটাকে রেখে দেওয়া হয়, ইমপ্ল্যান্ট করা হয়, ইনসেমিনেশন করা হয়। তখন এই স্পার্মটা এখানে টিউবে যাবে এবং এখানে ফার্টিলাইজ করবে। তাহলে পথটা তার অতিক্রম করতে হচ্ছে কম। কাজে অনেকগুলো ফ্যাক্টরকে তুমি কিন্তু মানে অনেকগুলো অবস্ট্রাকলকে তুমি কিন্তু ওভারকাম করে দিলা। তুমি তার সংখ্যাটাকে ওভারকাম করে দিলা, এখানে অ্যাক্টিভ মোটিলিটিটাকে তুমি ওভারকাম করে দিলা, এবং এখানে কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের কারণে যদি স্পার্মটা এফেক্টেড হয়, যে সে তার এখানে ডিপোজিট হয়েছে বাট কোনো ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরের জন্য সে কিন্তু ফার্টিলিটি করতে পারছে না, তুমি এটাকে বাইপাস করলা, করে তুমি ইউট্রাসের ভিতরে তুমি তাকে রেখে দিলা এবং সেখান থেকে তার কিন্তু এলো। এবং এই যে IUI ইট ইজ দ্য সিম্পলেস্ট টেকনিক্স অফ দ্য অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক। কস্টিংসও খুবই কম এবং এটার রেটও কিন্তু খুব ভালো, সাকসেস রেটও খুবই ভালো। সো উই ক্যান গো টু দ্য IUI। কাজেই এই যে কজগুলো আছে এইগুলো আমাদের, এখন দেখো আমরা একটা মেল ইনফার্টিলিটির মধ্যে কিন্তু অনেকগুলো কথা বলেছি এবং আমরা বারবার যে কথাটা বলতে চাই যেটা কাপল কাউন্সেলিং এবং একটা বাচ্চা কোনো হাজব্যান্ডকে ছাড়া তো কোনো মহিলার বাচ্চা হবে না, তাই না? তাহলে কেন আমি একটা মেল ফ্যাক্টরকে ইভ্যালুয়েট করব না? আরেকটা বড় সুবিধা হলো মেল ফ্যাক্টরকে ইভ্যালুয়েট একবার যদি করে ফেললাম আমি, তাহলে কিন্তু আমি একে নিয়ে আর আমি চিন্তাই করছি না, তখন আমি শুধু ফিমেলকে নিয়ে ভাববো। এবং আবার যদি দেখি যে তার অ্যাজোস্পার্মিয়া, তাহলে ফিমেলকে ট্রিটমেন্ট দিয়ে তো কোনো লাভ নেই। যার কোন এবং অ্যাজোস্পার্মিয়া এটা কনফার্ম যখন তুমি হতে পারবা যে তার কোনো ইভেন তার টেস্টিসেও যদি তার কোনো রকম স্পার্ম না থাকে, তাহলে এই মহিলাকে অনেক অনেক ওষুধ খাইয়ে কি কোনো লাভ আছে? কাজে ইউ ক্যান স্টপ হিয়ার, এখানে তুমি আর ফার্দার ট্রিটমেন্ট নাও যেতে পারো। সো মেল ফ্যাক্টর, কাজে আমাদের কাছে যখন কাপল আসবে আমরা মেল ফ্যাক্টরটা যেহেতু আমাদের ছোট, আমাদের ইভ্যালুয়েশনটা সহজ, তাহলে আমরা খুব কম, তাহলে মেল ফ্যাক্টর আমরা হিস্ট্রি নেই, চট করে একটা সিমেন অ্যানালাইসিস করি, ভালো থাকলে তাকে নিয়ে আর ভাবি না, যদি খারাপ থাকে তখন তাকে নিয়ে আমি এই ভাববো। তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা শুধু মেল ফ্যাক্টরটাকে ইভ্যালুয়েট করেছি, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ফিমেল ফ্যাক্টর নিয়ে করবো। কাজে আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে উই ক্যান ইভ্যালুয়েট দ্য ফিমেল ফ্যাক্টরস। ধন্যবাদ সবাইকে।